নমস্কার, বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কি, দেখো, তোমাদের নবম দশমের পরীক্ষা শেষ হয়ে গেছে গত রবিবার, এবং তারপর থেকে তোমাদের মনের মধ্যে প্রবল সংশয় জন্ম নিয়েছে কাট অফ করে। এবং কাট অফ অবশ্যই হাই যাবে, তার কারণ প্রসঙ্গে আমি বলেছি, এই প্রসঙ্গগুলো আলোচনা করেছি, কারণ অপেক্ষাকৃত প্রশ্ন সহজ এসেছে। এই নিয়ে তো কথা বলা হয়ে গেছে, আমি আগেই ভিডিও করেছিলাম, সেখানে তোমাদের সবকিছু জানিয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওটা অন্যরকম। সেটা তোমরা আমাকে প্রশ্ন করছিলে যে ম্যাডাম, কাট অফ যেটা উঠবে সেটা কি শুধুমাত্র রিটেন এক্সামের ভিত্তিতে উঠবে, নাকি সেখানে একাডেমিকটা যুক্ত হবে, নাকি কি হতে চলেছে? এবার এইটারই আসল একটা প্রসঙ্গ তুলে ধরবো। দেখো, গেজেটটা খুব ভালো করে আমি পড়ছিলাম, পড়ার পর বেশ কিছু পয়েন্ট পেয়েছি। এবার এই যে গেজেটের ধাঁধাটা কি, কিসের ভিত্তিতে কাট অফ উঠবে? কমিশনকে ফোন করা হলেও অনেক রকমের কথা ওখানে পাওয়া যাচ্ছে যে আপনারা ভালো করে নির্দেশাবলী পড়ুন, পড়ে দেখে নিন কি বলা হয়েছে। সুতরাং সেখান থেকে কোনো রকম কোনো ঠিকঠাক উত্তর পাওয়া যায়নি। এবার দ্বিতীয় কথা, তাহলে গেজেটে কি কি আছে এবং কাট অফ কিসের উপর ভিত্তি করে উঠবে, এই প্রসঙ্গটা নিয়েই আজকে এই ভিডিওটা করব। এবং তোমাদের যাবতীয় যা কিছু ডাউট ছিল, আশা করি এই ভিডিওটা দেখার পর আর থাকবে না, সব ডাউট কেটে যাবে। আমি একেবারে গেজেট নিয়ে তোমাদেরকে দেখাবো। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে দিই। আমি আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিও প্রসঙ্গে একটা দুটো কথা বলছি। অনেকেই তোমরা আছো যারা তোমাদের নিজেদের সাবজেক্ট আমাকে তারপর তোমরা কত পাচ্ছ মিলিয়ে দেখে, সেগুলো দেখে মোটামুটি আমাকে জানিয়েছিলে আমি তোমাদের কাট অফ কিরকম আসতে পারে সেটা অ্যানালিসিস করে তোমাদেরকে বলছিলাম। সেখানে বেশ কিছু কমেন্ট আমি এরকমও পেয়েছি যে আপনি একজন শিক্ষক হয়ে এই কথাগুলো কি করে বলতে পারছেন শুধুমাত্র নতুনদের কথা ভেবে। এই প্রসঙ্গটা আমি একটু আলোচনা করে দিই। দেখো, বা আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, যে সমস্ত শিক্ষকরা দেখছেন, আমি তাদেরকেও বলবো যে এতদিন পর্যন্ত এসএলএসটি পরীক্ষা যে বন্ধ ছিল প্রায় 9 থেকে 10 বছর, হয়তো আপনাদেরই কোনো ছাত্র ছাত্রী যারা আপনাদের হাতেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পরে গ্রাজুয়েশন করে বিএড করে বসেছিল, তাদের যে ভবিষ্যৎটা অন্ধকারের দিকে চলে যাচ্ছিল, তাহলে আপনারাও তো সেদিন কোনো রকম কোনো আওয়াজ তোলেননি। এতদিন কেন একটা পরীক্ষা বন্ধ হয়ে থাকবে, কেন এগুলো নিয়ে আপনারা সেদিন কথা বলেননি? আজকের অবস্থার জন্য সকলেই মর্মাহত। যোগ্য শিক্ষকদের চাকরি গেছে, সেটার জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানবিক মানুষ তারা মর্মাহত, তাদের খারাপ লাগছে, এবং যোগ্য শিক্ষকরা তাদের আসল মর্যাদায় ফিরে যান এবং সেই জায়গাটা তারা যেন আবার পান, সেটা সকলে চান। কিন্তু এটার জন্য এইটা কখনোই বলতে পারবো না যে যারা নতুন ছাত্রছাত্রী, যারা নতুন একদম ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরও কিন্তু অনেক রকম ভাবে তারা বঞ্চিত হয়ে আছে। তাদের অবস্থাটা তাহলে কি হতে চলেছে? আপনারাও একটা সমাজের মেরুদণ্ড, সুতরাং আপনাদেরও এই আওয়াজটা আগেই তোলার কথা ছিল যে এত দিন কেন এসএসসি এসএলএসটি বন্ধ। একটা প্রজন্ম, একটা বা দুটো প্রজন্ম শেষ হতে শুরু করেছিল একটা এসএসসি না পাওয়ার জন্য। সুতরাং তারাও তো একেবারে ওই এসএলএসটি পরীক্ষার জন্য মুখিয়ে ছিল যে একটা পরীক্ষা পাবো, আমি যোগ্যতা প্রমাণ করব, আমি এত লাখ টাকা দিয়ে বিএড করেছি। সুতরাং সব দিক থেকেই দেখতে গেলে সবার কথাই বলা যায়। সেই হিসেবেই আমি বলেছি আমি অবশ্যই যারা নতুন ছাত্রছাত্রী, যারা এই প্রথম এসএলএসটি একটা পেয়েছে, তাদের অবশ্যই পাশে আছি এবং থাকবো। আর অবশ্যই একই রকম ভাবে চাকরি হারাদের, যোগ্য শিক্ষকদের জন্য খারাপ লাগছে, আমরা অবশ্যই সকলেই মর্মাহত। কিন্তু পরিস্থিতি অন্য জায়গায় নিয়ে গেছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন থেকে গেছে এবং থাকবেও, যে এতদিন ধরে যখন সেটা আটকে ছিল, বন্ধ ছিল, যোগ্য শিক্ষকরা একটা আওয়াজও তোলেননি যে কেন এসএলএসটি পরীক্ষা হচ্ছে না, এত বছর কেন বন্ধ হয়ে আছে। সুতরাং এই প্রশ্নটা আমার থাকলো, এবং অবশ্যই আপনার কি মনে হচ্ছে সেটা জানাবেন, এবং তোমরা যারা দেখছো আমাকে, যারা প্রতিনিয়ত দেখো, তারাও তাদের মতামত আমাকে শেয়ার করবে। এবার আসি আসল কথায়, যেটা নিয়ে আজকের এই ভিডিওটা মূলত, সেটা হচ্ছে যে আমরা একটু গেজেটটা দেখি। গেজেটের মধ্যে কি বলা হয়েছে, আমি তোমাদের কাছে আশা করি সকলের কাছে গেজেট আছে। তো সেই গেজেটের 2 নম্বর পৃষ্ঠায় একটা জায়গা, খুব দেখো আমি এটা দেখাচ্ছি, দেখবে কে, এই যে কে পয়েন্টটা, আই জে কে, এই যে কে পয়েন্টটা ভালো করে পড়বে। ওকে, যাদের কাছে গেজেট আছে, না থাকলে আমাকে বলবে, পাঠিয়ে দেবো। এখানে একটু আমি পড়ে নি। দেখো, বলা হয়েছে ইন্টারভিউ লিস্ট in respect of the SLST means in case of vacancies
in the post of assistant teacher. A list of candidates prepared by the Central Commission to be called on merit for oral interview and lecture demonstration category wise on the basis of preliminary merit score. এবার এই স্কোরের মধ্যে কি কি? ফ্রম রিটেন টেস্ট অ্যান্ড ওখানে যে আপার প্রাইমারি বিষয়টা আছে, টেট বা আপার প্রাইমারি, ওটাকে বাদ দাও, কারণ ওটা আপার প্রাইমারি সময়ে কথা বলবো। কিন্তু এই জায়গায় যেটা স্কোরের মধ্যে ফ্রম রিটেন টেস্ট অ্যান্ড একাডেমিক স্কোর, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন দ্য রেশিও অফ 1.6:1 অফ ফাইনাল ভ্যাকেন্সিজ, এটা আমাদের গেজেটে বেসিক্যালি আছে। এবার এইটা যদি একটু ভালো করে আমরা দেখি, দেখবে এখানে তাহলে কি বলা হচ্ছে, যে এই তালিকায় যে মেধার ভিত্তিতে প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার মানে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে। কিন্তু সেই তালিকাটা মানে ওই যে মেরিটের তালিকাটা প্রস্তুত হবে, সেটা কিভাবে? তালিকাটি বিভাগ ভিত্তিক ভাবে প্রস্তুত করা হবে, যেখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা এবং একাডেমিক নম্বরের যোগফল অনুযায়ী, লিখিত পরীক্ষা এবং একাডেমিক নম্বরের যোগফল অনুযায়ী, ঠিক আছে? এবার যদি আমি যদি বলি তোমাদের যে লিখিত পরীক্ষা এবং একাডেমিক নম্বর, তাহলে সবার কাছে ব্যাপারটা কেমন দাঁড়ায়, যে ধরো তোমার 60 নম্বরের পরীক্ষা হয়েছে, তুমি যত নাম্বার ওখানে পাচ্ছ সেই নাম্বার আমি ধরে নিচ্ছি তুমি 55 পাচ্ছ, ধরে নাও 55 পাচ্ছ, সেই নাম্বার এবং তার সাথে তুমি একাডেমিকে, তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে, তোমার যদি মাস্টার্স থাকে, যে কোনো একটা লাগবে। তোমার গ্র্যাজুয়েশনে তুমি যদি তুমি যদি 60-র উপরে নাম্বার পাও, 60 অ্যাবাভ নাম্বার পাও, তাহলে তুমি পাচ্ছ সেখানে 10 নাম্বার, আর তার নিচে নাম্বার পেলে সেরকম 8, 6 এরকম ভাবে ক্যালকুলেশন হবে, ঠিক আছে? এটা তো ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এখানে আর একটা গেজেটের ধাঁধা দেখে নাও, সেটা কেমন দেখো। একাডেমিক বলে দেওয়া হয়েছে। এবার এটা আমি তোমাদের দেখিয়ে দিই, একাডেমিক বলে দেওয়া হয়েছে। এবার তাহলে একাডেমিকের মধ্যে কি কি পড়ছে একবার দেখো, এই জায়গাটা প্রত্যেকে দেখো, একাডেমিকের কি কি ভাগ পড়ছে, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ। এইখানে একটু দেখি আমরা, দেখো এখানে বলা হয়েছে রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড 60 মার্কস। ওকে, রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড 60 মার্কস, ঠিক আছে, যেটা তোমরা পরীক্ষা দিয়েছো। একাডেমিক্সে গিয়ে দুটো বিভাগ আছে, একাডেমিক্সে গিয়ে দুটো ভাগ আছে, একটা এ একটা বি। একাডেমিক্সে গিয়ে দুটো ভাগ আছে, একটা এ একটা বি। একটু ভালো করে দেখে নাও, এটা একটা এ একটা বি, ঠিক আছে? এই যে সাব ডিভিশনটা আছে, এখানেই আসলে গল্পটা লুকিয়ে আছে। কেমন সেটা দেখো, এখানে বলা হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, যেটা 10 মার্কস, এবং এটা কেমন হবে, 60% অ্যান্ড অ্যাবাভ নাম্বার পেলে তুমি 10 পাচ্ছ, 60% অথবা তার বেশি নাম্বারে 10 পাচ্ছ। বিলো 60% টু 50% মানে তুমি 60% নিচে নাম্বার পেলে এবং 50% নাম্বার পেলে সেটা তুমি পাচ্ছ যে 8, আর হচ্ছে বিলো 50% মানে 50% এরও নিচে পেলে তুমি পাচ্ছ 6। এবার এইটা তো গেল আসল কথা, ঠিক আছে? কিন্তু বি পয়েন্টটাই কি বলা হয়েছে, বি একটা দেখো, একাডেমিকের মধ্যে দুটো বিভাগ আছে, এ আর বি, ঠিক আছে? একাডেমিকের মধ্যে দুটো বিভাগ এ আর বি। এই বি এ দেখো বলা হয়েছে যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। এখানেই আসল কথা, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। তাহলে ঘটনাটা খুব যদি ক্লিয়ারলি বলা যায়, তাহলে একাডেমিকের মধ্যে দুটো জিনিস ধরা হয়েছে। তোমাদের মেরিট লিস্টটা কিরকম ভাবে বেরোবে, মানে তোমাদের কাট অফটা কিভাবে দেখানো হবে, কাট অফের যেটা মেরিট লিস্ট বেরোবে তার উপর তোমাদের ইন্টারভিউ ডাকা হবে, বা ওরাল যেটা ইন্টারভিউ বা লেকচার ডেমনস্ট্রেশন। সেখানে হচ্ছে তোমাদের যেটা থাকবে রিটেন টেস্ট, তারপর একাডেমিক কত পাচ্ছ, এবং একাডেমিকের মধ্যেই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সটাও ফেলে দেওয়া হয়েছে। তাহলে এই তিনটে জিনিস দেখে বেরোবে মেরিট লিস্ট অথবা কাট অফ লিস্ট যেটাকে বলা হচ্ছে। তারপর তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। 1 কত পাচ্ছ 60 নম্বরের মধ্যে, 2 কত পাচ্ছ একাডেমিকে, 3 প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স যাদের থাকবে, সেই সবটা যুক্ত হয়ে বেরোতে চলেছে কাট অফ লিস্ট। তারপর তুমি ইন্টারভিউ ডাক পাচ্ছ কি পাচ্ছ না। সুতরাং এখান থেকে যদি এবার কথা তোলা যায়, তাহলে এখানেও একই রকম ভাবে যে সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষক যারা এত বছর ধরে চাকরি করেছেন, তাদের সুবিধা কিন্তু অনেক বেশি থাকছে, অনেক বেশি। কারণ কাট অফে তাদের জায়গাটা অনেকটা এগিয়ে থাকবে, কারণ 10 নম্বর
অথবা কারোর 8 নম্বর, এরকম তারা পাবে। আমি ধরে নিচ্ছি তুমি যদি 55 পাও, তারপর তুমি 10 নম্বর পেলে, মানে তোমার 65 হলো একাডেমিক ধরে, তুমি 65তে আটকে থাকলে, আর আরেকজন যোগ্য শিক্ষক তিনি 75-এ চলে যাবেন। তো কাট অফটা এই নিরিখেই হতে চলেছে। এটাই গেজেটের ধাঁধা, আমি যেটা একদম প্রথমে তোমাদের বলছিলাম। গেজেটের মধ্যে এইরকম ভাবেই সুন্দর করে গুছিয়ে একটা জিনিস রাখা হয়েছে যে একাডেমিক যুক্ত হবে, তারপরে তোমাদের যুক্ত হচ্ছে যেটা তোমাদের লিখিত পরীক্ষা, যেটা তুমি যা নাম্বার পাচ্ছ, তারপরে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার নাম্বার। এই একাডেমিকের মধ্যে দুটো ভাগ রাখা হয়েছে সুন্দর করে, এ আর বি। তোমার শুধু মনে হতেই পারে শুধু একাডেমিক যুক্ত হবে, কিন্তু সেটা হচ্ছে না। একাডেমিকের আরেকটা ভাগ আছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স। সুতরাং এই দুটো মিলিয়ে রাখা হয়েছে যে যেটা তুমি তোমার কাট অফ লিস্ট বেরোবে, সেই কাট অফ লিস্টের উপর নির্ভর করে তোমাকে ইন্টারভিউ ডাকা হবে সেটা। আশা করি এতখানি সকলের ক্লিয়ার। এবার একটা কথা ওঠে যে এখানেও যারা 60-এর মধ্যে হয়তো 56-57 নাম্বার পাবে, তাদেরও খুব চাপের সম্ভাবনা আছে ইন্টারভিউয়ে যাওয়ার। একাডেমিকে তোমার যদি কোনোভাবে 6 চলে আসে, তাহলেও তোমার চাপ। সুতরাং সব দিক থেকেই একটা নতুনদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হচ্ছে। তাহলে নিশ্চয়ই খুব সহজে বোঝা যায় যে কারা বেশি সুবিধা পাচ্ছে আর নতুনরা যে কতটা কম সুবিধা পাবে, আশা করি এখান থেকে বুঝতে পারছো। এবারে তোমাদের কি এখানে এই সম্পর্কিত ভিডিওটা যে দেখলে, আমার কথাগুলো শুনলে, তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের এখানে কি অভিমত, সেটা আমাকে অবশ্যই জানাবে। তোমরা ঠিক কি ভাবছো এটা দেখার পর, এটা জানার পর। হয়তো সকলেই অনেকটা স্তম্ভিত হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে যে এটা কেন হচ্ছে, আমরা কি দোষ করেছিলাম, আমরা একটা চাকরির পরীক্ষা দিতে চেয়েছিলাম, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করেছিলাম, দিন রাত এক করে পড়লাম এই 4-5 মাস, সেইটাই কি আমাদের সব থেকে বড় ভুল? এত পড়াশোনা করে অনেকে ফোন করে তোমরা আমাকে বলেছো, ম্যাডাম 57 নাম্বার পাচ্ছি, ম্যাডাম 56 নাম্বার পাচ্ছি। তাদের কি এটা অপরাধ হয়ে গেছে? তারা ভালো পরীক্ষা দিল, ভালো নাম্বার পাবে, কিন্তু আসলে তারা ডাকটা পাবে কিনা সন্দেহ আছে যদি এই ভিত্তিতে করা হয়। সুতরাং এইটাই আসল গল্প। গেজেটের মধ্যে খুব সুন্দরভাবে একটা ছক করে বেঁধে দেওয়া হয়েছে। সেটা এবার কি হচ্ছে, কমিশনকে বারবার ফোন করা হয়েছে, আমরাও ফোন করেছি, কমিশনকে জিজ্ঞেস করা হয়েছে নানান রকম বিষয়। তাদের একটাই কথা, নিয়মাবলী ভালো করে পড়ুন, দেখে নিন ভালো করে কি পড়তে পারেন না ইত্যাদি। এই সংশয় থাকলে তোমরাও অবশ্যই কমিশনকে জিজ্ঞেস করো, ফোন করো যে কিভাবে কি হতে চলেছে। তারপর সেই অনুযায়ী আমাদেরকে দেখতে হবে পরবর্তীতে কিভাবে কি আসছে। তবে এটা বলবো, কেউই ভেঙে পড়ো না। নতুনরা যারা এই প্রথম এসএলএসটি দিলে, কেউ ভেঙে পড়ো না। দেখা যাক ভবিষ্যতে কি হচ্ছে। অবশ্যই এটা নিয়ে আওয়াজ তো উঠবেই, এবং আওয়াজ ওঠার দরকার। এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু সেটা ইন্টারভিউয়ের সময় বা ইন্টারভিউয়ের পর যেরকম ফাইনাল মেরিট লিস্ট বেরোয়, সেই লিস্টেই দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা এভাবে যখন দাঁড়িয়ে যাচ্ছে, তো প্রসঙ্গ উঠে আসে। দেখা যাক কি হয় ভবিষ্যতে। আর তোমাদের কি অভিমত, তোমরা কি ভাবছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থেকো সকলে।